এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। এক সপ্তাহের ছুটি কাটিয়ে একটু আগেই নিজেদের বাড়ি ফিরেছে সায়ন আর নীরা। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে বাড়ি পৌঁছানো মাত্রই ক্লান্তিতে বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়েছে সায়ন। ওর মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। এখানে 1 কাপ চা খেতে পারলে বেশ আরাম লাগতো, কিন্তু সায়নের থেকে নীরার অবস্থা আরো বেশি শোচনীয়। ফেরার পথে বাসে কয়েকবার বমি করায় তাকে আরো বেশি ক্লান্ত দেখাচ্ছে। ওয়াশরুম গিয়ে কোনো রকম চোখে মুখে জল দিয়ে বার হওয়ার পর জানলার পাল্লা দুটো খুলে দিয়ে সায়নের পাশে নীরাও তার শরীরটাকে এগিয়ে দিয়েছে। দুজনেই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধ এক নীরবতা বিরাজ করছে। খোলা জানলা দিয়ে ফুরফুর করে আধো গরম আবার আধো ঠান্ডা বাতাস ঢুকছে। সায়নের পাশে শুয়ে থাকা নীরা চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস টেনে নিয়ে হঠাৎ বলল, এই কয়েকদিনে আমাদের চিরচেনা সুখের বাড়িটা কেমন জানি বদলে গিয়েছে, তাই না বলো সায়ন? পুরো বাড়ি জুড়ে কেমন একটা ব্যবসা গুমট বেঁধে আছে। এই সায়ন, বাড়ির ভিতরে কেমন একটা গন্ধ ছড়িয়ে আছে না? নীরার কথা শুনে সায়ন নিজেও কয়েকবার লম্বা লম্বা শ্বাস নিল। শ্বাস নিতেই কেমন একটা বোটকা পচা গন্ধ এসে ধাক্কা খেলো ওর নাকে। তবে শরীরটা ক্লান্তিতে ভার হয়ে থাকায় গন্ধটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সায়ন বলল, আমাদের অনুপস্থিতিতে নির্ঘাত ইঁদুরের দল পুরো বাড়ি জুড়ে এই কয়েকদিন নিজেদের প্রতিপত্তি ঘটিয়ে তাণ্ডব চালিয়েছে। হয়তো তাদেরই কোনো এক সদস্য অকালে প্রাণ হারিয়ে বাড়ির কোনো এক কোনায় পড়ে আছে। যাই হোক, আচ্ছা, ওটার ব্যবস্থা না হয় করছি। তার আগে 1 কাপ চা বানিয়ে দাও না গো, মাথাটা না খুব ধরেছে, একটু চা খেলে ভালো লাগতো। সায়নের কথা শুনে নীরা এবার পাশ ফিরে কপাল কুঁচকে এক ঝলক তাকালো সায়নের দিকে। তার এই তাকানোর মানে হলো আমাকে দিয়ে শুধু 5 ফরমাস খাটানো, তাই না? আমি এখন কোনো মতেই এই বিছানা ছেড়ে উঠব না। সায়ন এবার নীরার দিকে তাকিয়ে মৃদু হেসে নীরার মসৃণ হাতটা নিজের গালের কাছে চেপে ধরে নিয়ে বলল, প্লিজ, সত্যিও মাথাটা না অনেক যন্ত্রণা করছে। সায়নের এই আদরসুলভ কথাকে নীরা কোনোদিনই উপেক্ষা করতে পারেনি, তাই আজও আর পারল না। মুখের অভিব্যক্তিতে খানিকটা বিরক্তি ফুটিয়ে নিয়ে নীরা বলল, উফ, তোমার জন্য আমার এক দণ্ডও শান্তি নেই, যাচ্ছি আমি। তারপর ক্লান্তিতে নুয়ে পড়া শরীরটাকে একরকম বিছানা থেকে টেনে উঠিয়ে নেশাগ্রস্তর মতো টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। সায়ন নীরার দিকে তাকিয়ে আরো একবার সামান্য হাসল। তারপর নীরার বালিশটাও মাথার নিচে নিয়ে খানিকটা আয়েশ করে শুয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে
ফোনের গ্যালারিতে ঢুকল। এই কয়েকদিন কম করে হলেও 1000 খানেক ছবি তুলেছে দুজনে, তবে একটাও ফটো ওর দেখা হয়নি। তাই এক এক করে ছবিগুলো দেখতে লাগলো সায়ন। সায়ন, আরে সায়ন, এদিকে এসো না। রান্নাঘর থেকে হঠাৎ নীরার চিৎকার শুনে সায়ন বিছানা ছেড়ে হুড়মুড় করে উঠে বসল। তারপর বিছানায় বসে থাকা অবস্থাতেই নীরাকে উদ্দেশ্য করে বলল, আরে কি হলো তোমার? এমন চিৎকার করছো কেন? রক্ত, রান্নাঘরে কত রক্ত। নীরার উৎকণ্ঠা মেশানো কণ্ঠস্বর শুনে সায়ন এবার বিছানা ছেড়ে উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তারপর রান্নাঘরের দরজার সামনে যেতেই একটু আগের সেই বোটকা গন্ধটা ওর নাকে লাগতেই সায়নের গা গুলিয়ে উঠল। এক হাতে কোনো মতে নাকটা চেপে ধরে মনে মনে ইঁদুরটাকে গালমন্দ করতে করতে নীরার দিকে তাকাতেই সায়ন দেখল নীরা কেবিনেটের সাথে পিঠ ঠেসে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। নীরাকে এমনভাবে কাঁপতে দেখে সায়ন রান্নাঘরের ভিতরে পা রাখতেই দেখল রান্নাঘরের মেঝেতে চাপ চাপ কালচের রক্ত জমাট বেঁধে ছড়িয়ে আছে অর্ধেকের বেশি জায়গা জুড়ে। সায়ন সন্তর্পণে রান্নাঘরের ভিতরে ঢুকে নীরাকে জড়িয়ে ধরে শান্ত করলো আগে ওকে। তারপর দৃষ্টি স্থির রেখে জমাট বাঁধা রক্তের উৎস খুঁজতে লাগলো সে। সায়ন বুঝল রক্তটা যে রান্নাঘরে রাখা ফ্রিজের নিচ থেকে বের হয়ে আসছে, তার রক্তের বয়ে যাওয়া স্রোতের ধারা স্পষ্ট জানান দিচ্ছে। নীরা ভয় জড়ানো কণ্ঠে সায়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আমরা ঘুরতে যাওয়ার আগের দিনই তো ফ্রিজ পুরো খালি করার পর ভালোভাবে ক্লিন করে রেখে গিয়েছিলাম। তাহলে মেঝেতে এত রক্ত এলো কোত্থেকে? সায়ন একবার নীরার দিকে কপাল কুঁচকে তাকালো। তারপর ধরা পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফ্রিজের মুখ খুলতেই ওর শিরদাঁড়া দিয়ে হাড় কাঁপানো শিহরণ খেলে গেল। সায়ন ভয়ার্ত চোখে দেখল ফ্রিজের ভিতরে হাত বাঁধা অবস্থায় একটা রক্তাক্ত শরীর শক্ত কাঠের ন্যায় বসে আছে। মুখটা লাল কাপড় দিয়ে বাঁধা, মাথাটা উপরের দিকে ওঠানো, গলার কাছে একটা সূক্ষ্ম কাটা দাগ, খানিকটা কালো হয়ে দৃশ্যমান হয়ে উঠেছে সেটা। উরুর কাছ থেকে পা দুটো কেটে ফেলে লাশের পেটের কাছে রাখা আছে। বরফ জমে পুরো শরীরটা ফ্যাকাশে হয়ে জমাট বাঁধা অবস্থায় ভিটকে যাওয়া মাছের চোখের মতো বিস্ফারিত হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। লাশটার রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে মানুষটাকে খুব একটা চিনতে কষ্ট হলো না সায়নের। ফ্রিজবন্দি লাশটাকে সায়ন খুব ভালোভাবেই চেনে। ফ্রিজের ভিতরে বিভৎস অবস্থায় আর কেউ নয়, এই বাড়িরই নিচতলার ভাড়াটিয়া মিসেস রমা চৌধুরী। ভয়ের চোটে সায়নের পুরো শরীরটা কেঁপে উঠল। এইবার ফ্রিজ থেকে খানিকটা ছিটকে সরে গেল সে। সায়ন ফ্রিজের কাছ থেকে
ছিটকে সরে যেতেই নীরা সায়নের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় সায়নকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কি হলো? কি আছে ফ্রিজের ভেতরে সায়ন? সায়ন কয়েকবার শুকনো গলায় ঢোক গিলে নিয়ে আমতা আমতা করে নীরার দিকে তাকিয়ে উত্তর দেয়, নিচতলার রমা দিদি। রমা দিদিকে কেউ একজন খুন করে আমাদের ফ্রিজে ভরে রেখেছে। সায়নের মুখে কথাগুলো শোনা মাত্রই নীরার হৃদস্পন্দন বেগ মুহূর্তের মধ্যে কয়েক গুণ বেড়ে গেল। চোখ দুটো ভীষণ আতঙ্কে আঁখি কোটর থেকে বের হয়ে আসতে চাইছে যেন। দুহাতে শক্ত করে কেবিনেট চেপে ধরে কাঁপা কাঁপা স্বরে সায়নের উদ্দেশ্যে নীরা বলে উঠল, মানে কি বলছো চাতা? রমাদি আমাদের ঘরে কি করতে আসবে? উৎকণ্ঠা মেশানো গলায় সায়ন উত্তর দিল, হ্যাঁ, রমা দিদিরই লাশ। তোমার বিশ্বাস না হলে নিজের চোখে দেখো। তারপর সায়ন আরো একবার ফ্রিজের দিকে তাকিয়ে মুহূর্তে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কি বিভৎস দৃশ্য! বাবা, আমি আর নিতে পারছি না। কথাগুলো বলেই কিচেনের বেসিনে মুখ লাগিয়ে হর হর করে বমি করে দিল সায়ন। নীরার শরীর ঠক ঠক করে কাঁপছে এখনো। ও বুঝলো ওর হাত পা গুলো ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে। তারপরেও বুকের সমস্ত সাহস সঞ্চয় করে এক পা করে ফ্রিজের কাছে এগিয়ে গেল নীরা। তারপর নিজের বুকে হাত চেপে ধরে একবার ভিতরে উঁকি মারতেই ভিতরের বিভৎসতা দেখে চিৎকার করে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সায়ন নীরাকে কোনো রকমে ধরাধরি করে শোবার ঘর পর্যন্ত নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর ওর চোখে মুখে জলের ছিটে দিতে শুরু করলো। তার কিছু মুহূর্ত পর নীরার জ্ঞান ফিরতেই ওকে শান্ত করল সায়ন। বিছানার একপাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে এবার সায়ন থানায় কল করল। তারপর সবিস্তারে সব ঘটনা খুলে বলল। নীরা শক্ত হাতে সায়নের ডান হাতটাকে তার বুকের সাথে চেপে ধরে রেখেছে। ওর যেন কণ্ঠস্বর জড়িয়ে আসছে বারবার। মেয়েটার ভয়ের চোটে ইতিমধ্যে জ্বর চলে এসেছে। জ্বরে আড়ষ্ট ভরে সায়নকে সে বলল, রমাদিকে ওভাবে কে শেষ করলো? কোন শত্রু এমন নৃশংসতা দেখাতে পারে? রমাদি তো খুব ভালো মনের মানুষ ছিলেন, তাহলে তাকে কেই বা ওভাবে শেষ করলো? আচ্ছা, আমরা তো সেই দিন বাইরে থেকে সদর দরজা বন্ধ করে গিয়েছিলাম, তাহলে রমাদিকে কেউ ওভাবে খুন করে কিভাবে আমাদের ফ্রিজে এনে রাখলো? সায়ন নীরার প্রত্যুত্তরে কোন রকম জবাব না দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। নীরাকে বেশ বিচলিত দেখাচ্ছে। দেখানোটাই স্বাভাবিক। তবে বিচলিত যে সায়ন নিজেও কম হয়নি। ফ্রিজের ভিতরে মিসেস রমার মৃত শরীরটাকে দেখার পর থেকে ওর মাথাতেও এই একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে।
মিসেস রমা থাকতেন ঠিক ওদের নিচের ফ্লোরে। কেউ তাকে খুন করলেও খুব স্বাভাবিক তার নিজের বাড়িতেই তাকে কোনোভাবে লুকিয়ে রেখে যাবে, কিন্তু তা না করে খুনি খুন করার পর সিঁড়ি বেয়ে উপরে উঠে অন্য আরেকটা দরজার লক খুলে তারপর তাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। খুনি কি তাহলে কোনোভাবে সায়নদের ফাঁসানোর জন্যই কাজটা করেছে? কিন্তু কেই বা এমনটা করবে? এই বাড়ির ডুপ্লিকেট চাবি তো বাড়িওয়ালা কাছে ছাড়া আর কারোর কাছে থাকবার কথাও নয়। তাহলে কি বাড়িওয়ালা কোনো কারণে মিসেস রমাকে খুন করে তারপর সায়নদের অনুপস্থিতিতে এই কাজটা তিনি করেছেন? না, সায়ন আর ভাবতে পারছে না। ওর মাথাটা ভীষণ ঝিমঝিম করছে। এবার দুহাত দিয়ে কোনো মতে মাথাটা চেপে ধরে চুপচাপ বসে রইল সায়ন। কিছুক্ষণ পর বিল্ডিং এর বাইরে পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। সায়ন বিছানা ছেড়ে উঠে জানলার মুখে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকালো। পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে বিল্ডিং এর সামনে। সায়ন নীরাকে চুপচাপ শুয়ে থাকতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এইবার তারপর নিচে যেতেই দেখল গাড়ি থেকে নেমে ইতিমধ্যে কয়েকজন পুলিশ মেন গেট পার করে ভিতরে ঢুকে পড়ছে। সায়ন তাদেরকে দেখে ওদের সামনে এগিয়ে গিয়ে বলল, স্যার, আমি কল করেছিলাম। সায়নকে দেখে ওসি সুমিত সাহেব সায়নের দিকে একবার তাকিয়ে নিলেন ভালো করে, কিন্তু মুখে কোনো কিছু নিয়ে বললেন না। শুধু চোখের ইশারায় বোঝালেন তাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য। সায়ন বাধ্য ছেলের মতো তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে লাগলো ঘরের দিকে। ইতিমধ্যে বিল্ডিং এ পুলিশ ঢোকার খবরটা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। প্রতিটা ফ্লোরের বাসিন্দারা তাদের দরজা খুলে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসুক দৃষ্টিতে। সায়নরা বিল্ডিং এর 5th ফ্লোরে থাকে। প্রতিটা ফ্লোরেই 2টো করে অ্যাপার্টমেন্ট, আর খুন হওয়া মিসেস রমা থাকতেন 4th ফ্লোরে। সায়ন পুলিশ সদস্যদেরকে নিয়ে সরাসরি তার বাড়িতে ঢুকলো। প্রথমে বাড়ির ভিতরে পুলিশ ঢুকতেই দেখে নীরা ভেঙে পড়া শরীরটাকে কোনো রকম টেনে টুনে নিয়ে বিছানায় উঠে বসল। সায়ন সুমিত সাহেবকে রান্নাঘরের দিকে নিয়ে গেল। তারপর ফ্রিজের ভিতরে থাকা লাশটাকে এবার ভালো করে দেখলেন সুমিত সাহেব। তিনি একটু ভুরু কুঁচকে ফ্রিজবন্দি হওয়া লাশটাকে ভালো মতো একবার দেখে নিয়ে পুরো বাড়িটাকে ভালোভাবে একবার চোখ বুলিয়ে নিল। ইতিমধ্যে সায়নদের বাড়ির বাইরে উচ্ছ্বসিত আমজনতা কৌতূহলী হয়ে ভিড় জমিয়েছে। দুজন কনস্টেবল তাদেরকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। সুমিত সাহেব এবার মুখ খুললেন আর বললেন, মৃতার নামটা কি বলেছিলেন যেন? ও হ্যাঁ, মিসেস রমা। সম্পর্কে ভদ্রমহিলা কে হন আপনার? আমরা একই বিল্ডিংয়ে থাকি স্যার, প্রতিবেশী বলতে পারেন। তবে তবে নীরা মানে আমার ওয়াইফের রমাদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মাঝে মধ্যেই সুযোগ পেলে রমাদি আমাদের বাড়িতে এসে নীরার সাথে গল্প গুজব করতেন। ও আই সি। আচ্ছা,
তার মানে খুনি নিশ্চয় আপনাদের ব্যাপারেও সবটা জানতো। হয়তো এই কারণেই খুনি খুনটা করে আপনাদের অনুপস্থিতিতে লাশটা আপনাদের বাড়ি রেখে গিয়েছেন। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? স্যার স্যার আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছি না। রহমাদির তো কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল না, বেশ ভালো মনের মানুষ ছিলেন তিনি। আমার যতদূর মনে পড়ে তিনি তেমনভাবে কারোর সাথে খুব একটা কথাও বলতেন না, তবে যাদের সাথে কথা বলতেন সবার সাথেই বেশ ভালো সম্পর্ক ছিল। তাহলে তাকে কেউ কেনই বা খুন করতে যাবে বলুন তো? সেটা তো খুনটা যে করেছে সেই ভালো বলতে পারবে। আচ্ছা, আপনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন ক তারিখে? 12ই মার্চ স্যার। আর ফিরলেন আজকে সকালে, তাই তো? হ্যাঁ 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 স্যার। এই বাড়িতে আপনি আর আপনার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না? না স্যার, বাবা মা গ্রামের বাড়িতে থাকেন। একজন কাজের দিদি আছেন, তবে আমরা বাড়ি থাকবো না দেখে তাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছিলাম। ও আচ্ছা, উনি কি আপনার স্ত্রী? হ্যাঁ স্যার, ওই প্রথম লাশের সন্ধান পাই। দীর্ঘ পথ জার্নি করার ফলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল দেখে বাড়ি ফেরার পর আমার স্ত্রীকে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তারপর নীরা রান্নাঘরে চা বানাতে গিয়ে দেখে এই ফ্লোরে রক্ত জমে আছে। পরে ওর হাঁকডাক শুনে এখানে এসে ফ্রিজ খুলে দেখি এই অবস্থা। বেচারি খুব ভয় পেয়েছে, তাই ওকে বিছানায় শুতে বলেছিলাম। ভয় পাওয়াটাই স্বাভাবিক, বরফ জমে লাশের যে অবস্থা হয়েছে। আচ্ছা, আপনার বাড়ির চাবি আর কারো কাছে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালার কাছে প্রতিটা ফ্লোরের একটা করে এক্সট্রা চাবি আছে। বাড়িওয়ালা কোথায়? ওনাকে ডাকুন। সুমি সাহেবের আদেশ পেয়ে সায়ন বেরিয়ে গিয়ে ভিড়ের ভিতর থেকে বাড়িওয়ালাকে ভিতরে ডেকে আনল। সুমি সাহেব বাড়িওয়ালার দিকে তাকালেন একটাবার। ভদ্রলোকের বয়স আনুমানিক 50 হবে। বেশ পরিপাটি পোশাক পরিচ্ছেদ, মাথার চুলগুলো কাঁচা পাকা, মুখে গোঁফদাড়ি থাকলেও ভদ্রলোক নিজের বয়স ঢাকতে ঘন ঘন ক্লিন শেভ করেন। তা তার সদ্য কামানো মুখ দেখেই বোঝা যাচ্ছে। চেহারায় খানিকটা বাবুয়ানা ভাব স্পষ্ট ফুটে আছে। সুমি সাহেব এবার ওনার দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন, আপনার বাড়িতে একটা খুন হয়েছে, এই কথাটা নিশ্চয় এতক্ষণে জেনে গিয়েছেন। হ্যাঁ স্যার, লোক মুখে শুনলাম, তাই আমিও ছুটে এলাম। বেশ, এই বিল্ডিংয়ের প্রতিটি ঘরের একটা করে চাবি কি আপনার কাছেও থাকে? ভদ্রলোক এবার খানিকটা থতমত খেয়ে গেলেন। তারপর জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু এর সাথে খুনের কি সম্পর্ক? বাড়িওয়ালা হিসেবে প্রতিটা অ্যাপার্টমেন্টেরই একটা করে এক্সট্রা চাবি আমার কাছে থাকতেই পারে, তবে সেগুলো শুধু ফর্মালিটি বা অ্যাপার্টমেন্টের সুবিধার জন্যই রাখা হয়েছে। কখনো কোনো দিন কারো অনুপস্থিতিতে কারো অ্যাপার্টমেন্টে ঢোকার প্রয়োজন বোধ মনে করিনি আমি। দেখুন, আমি বয়স্ক মানুষ, এইসব খুন খামারিতে আমি কেন জড়াতে যাব? বাড়িওয়ালা হিসেবে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ভাড়াটিয়াই আমার চোখের সমান। সেখানে মিস রমাকে খুন করে আমার কি লাভ হবে বলুন তো? আমরা তো এত কথা আপনাকে জিজ্ঞেস করিনি মশাই। যাকগে, খুন যে সবসময় লাভ লসের হিসাব নিকাশ করেই হয় তার তো কোনো মানে নেই মিস্টার আলমগীর রহমান। আমার নাম আলমগীর রহমান।
তা আলমগীর সাহেব, মিসেস রমার হাজবেন্ড কোথায়? ওনাকে তো কোথাও দেখছি না। উনি যবে থেকে এই বিল্ডিংয়ে উঠেছেন একাই উঠেছেন। শুনেছিলাম মিসেস রমার সাথে তার হাজব্যান্ডের বনিবনা খুব একটা ভালো ছিল না, তাই আলাদা করে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ও আচ্ছা, তা বাইরের কোনো মানুষের আসা যাওয়া নজরে পড়েছে কখনো? না স্যার, আমাদের বিল্ডিংয়ের সবাই যথেষ্ট ভদ্রভাবে, আর আমিও একজন বাড়িওয়ালা হিসেবে খুবই স্ট্রিক্ট, তাই আমার বিল্ডিংয়ে বাইরের কাউকে নিয়ে ঢোকার সাহস দেখায়নি কেউ। তবে বাইরে দেখা করতো কিনা সেটা বলতে পারবো না। আচ্ছা, সবই বুঝলাম। ঠিক আছে শায়নবাবু, আপনার সামনের অ্যাপার্টমেন্টে কি কোনো ভাড়াটিয়া থাকেন না? আসবার সময় তো কাউকে বার হতে দেখলাম না। না স্যার, গত 1 মাস থেকে ওই অ্যাপার্টমেন্টটা খালি পড়ে আছে। 5th ফ্লোরে শুধু আমরাই থাকি। বাড়ির মেন গেট বাদে আর কোনোখানে কি সিসি ক্যামেরা বসানো আছে? প্রতিটা ফ্লোরেই আছে, তবে কয়েকদিন ধরে কয়েকটা ক্যামেরা একটু সমস্যা করছে। আমি অবশ্য টেকনিশিয়ানকে খবর দিয়েছিলাম, তারা আজ আসবো কাল আসবো করে আর আসেনি। আর এই বিল্ডিংয়ে কখনো তেমন অঘটনও ঘটতে দেখিনি, তাই আমি অতটা জোর দিইনি। তা এই ফ্লোরের ক্যামেরাটা নিশ্চয়ই নষ্ট হয়নি? 1st ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত ক্যামেরা ভালো আছে, বাকি 3টে ফ্লোরের ক্যামেরাগুলো শেষ। সুমির সাহেব বাড়িওয়ালার মুখের কথা কেড়ে নিয়ে ধমকের স্বরে ওনাকে বলে উঠলেন, খুব না বলেছিলেন স্ট্রিক্ট বাড়িওয়ালা? এই নমুনা স্ট্রিক্ট বাড়িওয়ালার কোনো রেসপন্সিবিলিটি নাই দেখছি আপনার। 3টা ফ্লোরের ক্যামেরা নষ্ট, অথচ আপনি সেইগুলো ঠিক না করে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছেন। বাড়িওয়ালা কোনো রকম উত্তর খুঁজে না পেয়ে আমতা আমতা করে দাঁড়িয়ে রইল চুপচাপ। সুমির সাহেব দুজন কনস্টেবলকে মিসেস রমার বডিটা ফরেন্সিকের জন্য পাঠানোর ব্যবস্থা করতে বললেন। তারপর বাড়িওয়ালাকে বললেন, মিসেস রমার ঘরটা দেখবো আমি। ওটার চাবি নিশ্চয়ই আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো, চলুন আমার সাথে। মৃত শরীরটাকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিয়ে 3জন মিলে মিসেস রমার ঘরে ঢোকার জন্য বেরিয়ে পড়লেন নিচের তলায়। পুরো বিল্ডিং এর মানুষ একরাশ কৌতূহল নিয়ে সায়নের দিকে তাকিয়ে রয়েছে। সবার মাঝে মিসেস ডেবার খুনের জন্য সায়নকে নিয়ে সন্দেহর একরাশ গুঞ্জন তৈরি হয়েছে। এবার সুমির সাহেব ভিড় ঠেলে সবাইকে নিজ নিজ বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন। কয়েকজন বাদে যে যার মতো বাড়িতে ঢুকে গেল। আবার একজন কনস্টেবলকে সায়নের বাড়ির সামনে দণ্ডায়মান রেখে 2জন কনস্টেবলের সহযোগে নিচের ফ্লোরে নেমে গেলেন ইন্সপেক্টর সুমিত। সবার আগে এগিয়ে গিয়ে বাড়িওয়ালা তার কাছে থাকা চাবির গোছা দিয়ে মিসেস রেবার বাড়ির দরজা খুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়লেন। সুমির সাহেব কপাল কুঁচকে একটাবার পিছন পিছন ধেয়ে আসা কৌতূহলী লোকগুলোর দিকে তাকালেন। মুহূর্তে সবাই থেমে গেল। তারপর সায়ন বাড়িওয়ালা 2জন কনস্টেবলকে সাথে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন সুমির সাহেব। পুরো ঘরটা বেশ গোছানো আর ছিমছাম, কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। সুমির সাহেব মিসেস রেবার শোবার ঘর সহ সবকটা রুম এক এক করে পর্যবেক্ষণ করলেন ভালো করে, কিন্তু তার বাড়ির অবস্থা থেকে মনে হচ্ছে এই বাড়িতে তেমন কোনো কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। এমনকি মিসেস রেবার বেডের কাছে থাকা মস্ত বড় সিরামিকের ফুলদানিটাও অক্ষত রয়েছে।
সুমি সাহেব আরো কিছুক্ষণ এদিক সেদিক ঘুরলেন, কিন্তু সন্দেহজনকভাবে তেমন কিছুই ওনার চোখে পড়ল না। তারপর উনি আবার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, মিসেস রেবার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল আপনার? মিস্টার আলমগীর মনে করার ভঙ্গিমায় কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললেন, ঠিক মনে করতে পারছি না স্যার। আসলে বাড়িতে কে কখন ঢোকে কে কখন বার হয় ওগুলো তো বাড়ির দারোয়ান নজরদারি করে। আমি বাড়িওয়ালা, আমার কাছে কোনো ভাড়াটিয়া কমপ্লেন না করা পর্যন্ত আমি তাদের সামনে যাই না। আপনাদের দারোয়ানটা কোথায়, একটু ডাকুন। আচ্ছা, আপনাকে আর কষ্ট করে ডাকতে হবে না, আমি বেরিয়ে যাওয়ার সময় কথা বলে নেব। আপনি বরং একটা কাজ করুন, আপনাদের যে সকল সিসি ক্যামেরাগুলো ভালো আছে, আই মিন ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত, সেগুলোর গত এক সপ্তাহের ফুটেজ আমাকে দিন। কি ওটা পারবেন তো, নাকি এখন বলবেন স্টোরেজেও প্রবলেম আছে? না না স্যার, ওগুলো দেওয়া যাবে, আপনি চলুন আমার সাথে। গুড, চলুন তাহলে। আর শাহিনবাবু, আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। থানায়? থানায়? আমি কেন থানায় যাব? আমি তো কিছু করিনি স্যার। আপনি কিছু করেননি, তবে লাশটা যেহেতু আপনার বাড়িতে পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে একটু আপনাকে যেতে হবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কি একটাবার আমার স্ত্রীর সাথে দেখা করে আসতে পারি? দেখলেনি তো, চোখের সামনে অমন বিভৎসতা দৃশ্য দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল বেচারি। অবশ্যই যান, গিয়ে বলুন তেমন কিছু না, জাস্ট ফর্মালিটির জন্য আমাদের সাথে একটু থানায় গিয়ে আবার চলে আসবেন। সায়নকে বাড়ির নিচে আসতে বলে সুমি সাহেব বাড়িওয়ালার সাথে বেরিয়ে গেলেন সিসি ফুটেজ কালেক্ট করার জন্য। 12ই মার্চ থেকে শুরু করে আজকে পর্যন্ত সকল ফুটেজ কালেক্ট করার পর সুমির সাহেব বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাউকে সন্দেহ হয়? বাড়িওয়ালা খানিকটা আমতা আমতা করে জবাব দিলেন, না না স্যার, এই বিল্ডিংয়ের সবাই যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারে, খুব প্রয়োজন ছাড়া এক অ্যাপার্টমেন্টের সদস্য অন্য অ্যাপার্টমেন্টে যায় পর্যন্ত না। তবে মিসেস রেবার সাথে কয়েকটা মেয়ের বেশ ভালো আলাপ ছিল, ওই যেমন ধরুন শায়নবাবুর স্ত্রী। শুনুন মিস্টার আলমগীর বাবু, একটা কথা নিশ্চয়ই জানেন, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। কাজেই আমাদের কাছে কোনো কিছু গোপন করবেন না আশা করি, কারণ আমাদের চোখ কান সবকিছুই সাধারণ মানুষের থেকে একজোড়া করে বেশি থাকে, বুঝলেন তো? আচ্ছা ঠিক আছে, এখনকার মতন যাচ্ছি, দেখি লাশের পোস্টমর্টম আর সিসি ফুটেজ থেকে কিছু জানা যায় নাকি। ও আরেকটা কথা, এই বিল্ডিংয়ে যারা থাকেন তাদের সবার নামের একটা লিস্ট বানিয়ে রাখবেন, কেমন? আমি সময় করে এসে নিয়ে যাব। দুজনের কথার মাঝে সায়ন এসে উপস্থিত হলে সায়নকে সঙ্গে নিয়ে সুমির সাহেব বেরিয়ে গেলেন থানার উদ্দেশ্যে। যাওয়ার সময় বিল্ডিংয়ের দারোয়ান মুজির কাকাকেও জিজ্ঞাসাবাদ করলেন উনি, তবে মুজির কাকার থেকেও আশানুরূপ কোনো উত্তর তিনি পেলেন না। এদিকে সবার মাঝে মিসেস রেবার খুন হওয়া নিয়ে সন্দেহের আঙুল উঠেছে সায়নের দিকে। সুমি সাহেব সায়নকে থানায় নিয়ে যাচ্ছে দেখে সবাই ধরেই নিয়েছে এই খুনের পিছনে সায়নের হাত রয়েছে। সুমি সাহেব সবাইকে বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দিলেন, এমনকি বাড়িওয়ালাকেও কঠোরভাবে নির্দেশ দিলেন খুনের সুরাহা না হওয়া পর্যন্ত কেউ এই শহর ছেড়ে বাইরে যাবে না। একটা অজ্ঞাত খুন, সন্দেহজনকভাবে 11টা অ্যাপার্টমেন্টের বাসিন্দা, দারোয়ান, মিসেস রেবার হাজবেন্ড সহ আরো নাম না জানা অনেকে।
মুখ থেকে একটা শ্লেষ মেশানো দীর্ঘশ্বাস বের করে সায়নকে নিয়ে গাড়িতে চেপে বসলেন সুমিত মশাই। থানায় পৌঁছে সায়নকে সুমিতবাবু ওনার ডেস্কের সামনের চেয়ারে বসতে বললেন। চেয়ারে বসে একটাবার থানার ভিতরে চারপাশটা চোখ বুলিয়ে নিল সায়ন। ওর ঠিক বাম দিকে কালো গ্রিল বাঁধানো সেল। সেলের ভিতরে তিনজন কাঁচুমাচু মুখ করে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে একদম গোবেচারা মনে হচ্ছে, তবে হয়তো পকেটমার বা ছিনতাইকারী। বর্তমানে রাস্তাঘাটে ওদের যা উৎপাত শুরু হয়েছে, একরকম বেরোনো দায় হয়ে পড়েছে ওদের জন্য। সায়নের আগে কখনো থানায় আসেনি, এই প্রথমবার সে থানায় ঢুকেছে। ছোট থাকতে বাবা দাদার মুখে জেল হাজত নিয়ে অনেক গল্প শুনেছে সে, এমনকি টিভির পর্দাতেও দেখেছে। তবে এই প্রথমবার স্বচক্ষে থানার সেল দেখছে সে। টিভির পর্দায় আর গল্প কাহিনীতে শোনা সেই সেল আর এখানকার এই সেলের মাঝে বিস্তর ফারাক। তাকালে মুখটা কেমন টিপ টিপ করে উঠছে সায়নের। সায়নকে সেলের দিকে তাকিয়ে থাকতে দেখে ইন্সপেক্টর সুমিত মৃদু গলায় হেসে বললেন, কি ভাবছেন বুজুং বাজুং বুঝিয়ে এনে আবার হাজতে ভরে না দিদাই তো? আরে না, এত ঘাবড়ানোর কিছু নেই। ফোন তো আর আপনি করেননি, ওখানে তো আর চাইলে যাকে তাকে ইচ্ছা মতন ঢুকিয়ে দেওয়া যায় না। আপনি রিল্যাক্সে বসুন। সুমিত সাহেবের কথাগুলো শুনে সায়নের ভিতরটা একটুর জন্য শুকিয়ে জলশূন্য হয়ে গিয়েছিল। মনে মনে নিজেকে খানিকটা শান্ত করে নিয়ে চেয়ারে আবার নড়ে চড়ে বসল সায়ন। সুমিত সাহেব বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে চুপচাপ থাকার পর বললেন, কেসটা বেশ জটিল, বুঝলেন তো সায়নবাবু। আপনাদের বিল্ডিংয়ে এতগুলো মানুষ, অথচ কেউ মিসেস রেবার ব্যাপারে কোনো কিছুই বলতে পারছেন না। আচ্ছা, ধরে নিলাম খুনটা গত 3-4 দিনের ভেতরেই হয়েছে, কিন্তু এই 3-4 দিনের ভেতরে একটা মানুষের অনুপস্থিতি কি বাড়ির দারোয়ানও পর্যন্ত টের পাবে না? স্ট্রেঞ্জ। এখন দেখি সিসিটিভি আর পোস্টমর্টম থেকে কিছু জানা যায় কিনা। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। আর হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, আমরা পুলিশের লোক, কোনো বাঘ ভাল্লুক তো নই। সো টেক ইট ইজি। সুমিত সাহেবের থেকে অনুমতি পেয়ে সায়ন থানা থেকে বেরিয়ে এলো। থানার বাইরে আসতেই যেন শরীরে প্রাণ ফিরে পেল। মানুষ মনে হয় এই জন্যই বলে, জেনে বুঝে সাপ আর পুলিশের সাথে যেতে নেই, গেলেই বিপদ। বাইরে রোদের তেজ এখন খানিকটা পড়ে গিয়েছে, বেশ ঝিরঝিরে বাতাস বইছে। পরিবেশটা এখন অনেকটা শান্ত। সায়ন প্রকৃতির মৃদুমন্দ বাতাস প্রাণ ভরে নিতে নিতে বাড়ির পথে রওনা দিল। বিল্ডিংয়ে ঢুকতেই দারোয়ান সায়নের দিকে এমনভাবে তাকালো যেন খুনটা সেই করেছে। দারোয়ানের এমন সন্দেহপ্রবণ দৃষ্টি দেখে সায়নের এবার বেশ রাগ হলো। এমনিতেই আসার পর থেকে একটার পর একটা ঝামেলা এসে তার ঘাড়ে পড়ছে, তার উপর এখন এই দারোয়ান। সায়ন দারোয়ানের দিকে তেড়ে গেল এইবার। এই কি দেখছো? হ্যাঁ, আমি খুন করেছি নাকি? আমাকে খুনি মনে হয় তোমার? দারোয়ান হয়েছো, ঠিক মতো বিল্ডিং এর সদস্যদের খোঁজ খবর রাখতে পারো না, উপরন্তু আমাকে সন্দেহ করো।
আমার তো মনে হচ্ছে তুমিই টাকা খেয়ে বাইরের কাউকে ঢুকিয়ে এই কাজটা করিয়েছ। মুজির দারোয়ান হাত জোড়ো করে অনুনয়ের স্বরে সায়নকে বলে উঠল, সাহেব, মিছা কথা কইয়া গরিবের পেটে কেন লাথি মারছেন? আমি কি এই বিল্ডিংয়ে আজকের থেকে কাম করছি? বলুন তো, কখনো কোনোদিনও এমনটা হয়েছে বলতে পারবেন? রেবা ম্যাডাম মারা যেতে আমি কি কষ্ট পাইনি? আমিও কষ্ট পেয়েছি। আমিও চাই ম্যাডামকে যে পশুটা এমন ভাবে খুন করেছে তার চরম শাস্তি হোক। সায়ন আর মুজির কাকার সাথে এই বিষয় না জড়িয়ে বিল্ডিংয়ে উঠে গেল। ভিতরে রেহা অনেকক্ষণ যাবৎ একা একা বসে আছে। লিফটটাও কয়েকদিন হলো নষ্ট হয়ে গিয়েছে। সায়ন রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। উপরে ওঠার সময় দেখল চতুর্থ তলায় মিসেস রেবার অ্যাপার্টমেন্টের বাইরে কিছু পুলিশ জব্দ করা রয়েছে। মিসেস রেবার অ্যাপার্টমেন্টের দিকে তাকাতেই সায়নের চোখের সামনে ওনার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অনেকবার এই দরজার সামনে এসে মিসেস রেবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ছোট ভাইয়ের মতো দেখেছেন উনি সায়নকে। কে জানতো আজকের বাড়িতে ফিরে সেই হাস্যোজ্জ্বল মুখটাকে অমন বিভৎস রূপে ফ্রিজবন্দি অবস্থায় দেখতে হবে ওদেরকে। আর কোনোদিন এই দরজার সামনে দাঁড়িয়ে কেউ বলবে না, সায়ন ভাই আমার একটু এই কাজটা করে দাও না। কখনো হুটহাট আর কেউ ওদের বাড়িতে গিয়ে গল্প জমাবে না। কথাগুলো মনে হতে সায়নের চোখ জোড়া জলে ভারী হয়ে উঠল। ঝাপসা চোখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সায়ন। দরজার কলিং বেল চাপতেই ভিতর থেকে চিন্তিত স্বর ভেসে এলো ওর কানে। তুমি ঠিক আছো তো সায়ন? তোমাকে থানায় কেন নিয়ে গিয়েছিল ওনারা? সায়ন রেহার দিকে একবার তাকিয়ে মৃদু হেসে বলল, ও তেমন কিছু না, জাস্ট ফর্মালিটির জন্য। তোমার শরীর এখন কেমন? দেখি জ্বরটা কমেছে কিনা। এই কথা সে কথায় দুজন মিলে সোফাতে গিয়ে বসলো। আবার রেহাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। মেয়েটা এতক্ষণ একা একা ঘরের ভেতরে ছিল কিভাবে কে জানে। সায়নার সেসব নিয়ে কোনো প্রশ্ন তুলল না। রেহার হাতটা নিজের দুহাতের মাঝে শক্ত করে চেপে ধরে বলল, তুমি টেনশন করো না, রেবাদের খুনির বিচার অবশ্যই হবে। তবে একটা খটকা লাগছে জানো তো। আমি যখন সুমিত সাহেবের সাথে রেবাদির বাড়ি ঢুকেছিলাম তখন ওনার ঘর দেখি একটুও মনে হয়নি যে ওই ঘরে কোনো ঝামেলা হয়েছে। এমনকি আমাদের ঘরেও তো কোনো রকম ধস্তাধস্তির হদিস খুঁজে পাইনি আমরা। তাহলে রেবাদিকে খুনটা করলো কোথায়? বিল্ডিংয়ের বাইরে নিশ্চয়ই খুন করে এতগুলো চোখকে ফাঁকি দিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে আনেনি খুনি। তাহলে কি আমাদের সামনের অ্যাপার্টমেন্ট? সায়নের চোখ জোড়া জল জল করে উঠল এক মুহূর্তের জন্য। এই কথাটা তার মাথায় আগে কেন এলো না? মনে মনে সে একটাবার ছক কষে নিল। হতেও তো পারে মিসেস রেবাকে খুনি ওই খালি অ্যাপার্টমেন্টে কোনো একটা কারণে ডেকে নিয়েছিলেন। তারপর সুযোগ বুঝে অঘটনটা ঘটিয়ে
এই ঘরে রেখে গিয়েছে, যাতে খুনের দায় অন্য কারোর ঘাড়ে চাপানো যায়। তাহলে কি মিসেস রেবার খুনের সাথে কোনোভাবে বাড়িওয়ালা আলমগীর সাহেব জড়িত? কালকে একটাবার সুমি সাহেবের সাথে কথা বলতে হবে এই ব্যাপারে। সায়ন মনে মনে সবটা ভালোভাবে সাজিয়ে নিল। সে রাতে রেহাকে আর রান্নাঘরে যেতে দিল না, কারণ ডেড স্পট হিসাবে রান্নাঘরটাকে সিল করে দিয়ে চলে গিয়েছে পুলিশের লোকজন। কোনো রকম শুকনো খাবার কয়েকবার মুখে দিয়ে শুয়ে পড়ল দুজনে। তারপর রেহাকে বুকে নিয়ে নানান কথা ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত শরীর ঘুমিয়ে নিয়ে পড়ে। ঘুমের ভিতর হঠাৎ এক কান্নার আওয়াজ কানে লেগে সায়নের আবার ঘুমটা ভেঙে যায়। ড্রয়িং রুমে কে জানি করুণ সুরে কেঁদে চলেছে এক নাগারে। সায়ন ঘুম ভেঙে বিছানার পাশে হাত রাখল, দেখল রেহা সেখানে নেই। ঘুম ঘুম চোখে মোবাইলে একটাবার সময়টা দেখে নিল সায়ন। রাত 2টো। এত রাতে রেহা ড্রয়িং রুমে বসে বসে কেন কাঁদবে? সায়ন অন্ধকারে হাতড়াতে হাতড়াতে ঘর থেকে বেরিয়ে গেল এবার। তারপর ড্রয়িং রুমে যেতেই দেখল রেহা সোফাতে হাঁটু মুড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সায়নের খানিকটা বিরক্তি বোধ হলো এবার। এত রাতে ঘুম ভেঙে এভাবে কাঁদছে কেন মেয়েটা? সায়ন এগিয়ে গেল ওর দিকে, তারপর বলল, কি হয়েছে রেহা? এখানে বসে কাঁদছো কেন? তবে রেহার তরফ থেকে কোনো উত্তর এলো না, কিন্তু এবার ওর কান্নাটা থেমে গেল। সায়ন আবার প্রশ্ন করল, কোনো দুঃস্বপ্ন দেখেছো কি? ভয় পেয়েছো? চলো চলো ঘরে চলো, চলো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কথাগুলো বলে রেহার হাঁটুর উপর থাকা ডান হাতটা ধরতে গিয়ে সায়নের পুরো শরীরটা কেঁপে উঠল। মনে হলো সে কোনো রক্ত মাংসের হাত ভেবে এক টুকরো বরফ ধরেছে হাতে। সঙ্গে সঙ্গে ও ছিটকে সরে দাঁড়ালো কয়েক পা। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, রেহা কি হয়েছে তোমার? দু পায়ের মাঝখানে নিচু হয়ে থাকা মাথাটা এবার ধীরে ধীরে সায়নের দিকে তুলে দৃষ্টি মেলতেই ও শির দ্বারা বেয়ে হিমশীতল বরফ গলা স্রোত বয়ে গেল। বাড়ি ফিরে ফ্রিজবন্দি যে মুখটাকে সায়ন দেখেছিল, এটা সেই মুখ। নিচতলার মিসেস রেবার ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তশূন্য মুখ। সায়ন ভয়ে কয়েকবার চিৎকার দিতে গিয়েও মুখ থেকে কোনো রকম শব্দ বেরোল না ওর। ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সায়ন। ভয়ার্ত চোখে মিসেস রেবার ফ্যাকাশে নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে রইল। মিসেস রেবা এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার গলার কাছে ক্ষত চিহ্ন দিয়ে ঝর্ণার ধারার মতো রক্ত গড়িয়ে পড়ে বুকের কাছে খানিকটা অংশ ভিজে গিয়েছে। মিসেস রেবা সেই বহমান রক্ত নিজের আঙুলে লাগিয়ে ধপ করে মাটিতে পড়ে গেলেন। তারপর কিছু একটা লিখতে যাবেন, ঠিক তখনই প্রবল ধাক্কা খেয়ে সায়নের হুঁশ ফিরে এলো। পাশ থেকে রেহা ওকে ধাক্কাচ্ছে।
সায়নের ফোনটা বাজছে অনবরত। সায়ন বিছানা ছেড়ে উঠে বসল। মোবাইলের স্ক্রিনে ইন্সপেক্টর সুমিত নামটা ভেসে উঠেছে। মোবাইলটা হাতে নিয়ে সে নিজেকে একটাবার ভালো করে শান্ত করে নিল। তার মানে এতক্ষণ ধরে সে দুঃস্বপ্ন দেখছিল। ঘড়িতে প্রায় 5টা বাজছে, তার মানে ভোর হয়ে গিয়েছে। কিন্তু এত সকালে সুমিত সাহেব তাকে ফোন করলো কেন? মনের ভিতরে প্রশ্ন নিয়ে কলটা রিসিভ করলো সায়ন। ফোনটা রিসিভ করার পর একটাবার রেহার দিকে ঘুরে তাকালো সায়ন। মেয়েটা ঘুমাচ্ছে। রাতে অনেক কষ্টে ঘুমিয়েছে রেহা। এখন পাশে বসে কথা বলে তার ঘুমটা মিথ্যে নষ্ট করতে চায় না সায়ন। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে গিয়ে বসল। তারপর ফোনটা কানের কাছে ধরতেই ফোনের ওপাশ থেকে উত্তেজিত স্বরে ইন্সপেক্টর সুমিতের কণ্ঠস্বর ভেসে এলো। ও সরি শাইন বাবু, এত ভোরে আপনার ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য। তবে একটা প্রয়োজনে আপনাকে কল করতে বাধ্য হয়েছি। আপনি তিমির নামের কোনো ভদ্রলোককে চেনেন? সায়নের ঘুমের রেশ এতক্ষণে কেটে গিয়েছে। সে নামটা মনে করার চেষ্টা করলো এইবার। তারপর বলল, তিমির? কোন তিমির স্যার? ভদ্রলোক পেশায় একজন স্কুল শিক্ষক। আপনার পাশের এলাকার ডি ব্লকের 15 নম্বর রোডের একটা বাড়িতে থাকেন। আপনি কি হাড়খোলা স্কুলের তিমির মাস্টারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি। আপনি চেনেন ওনাকে? তেমন ভাবে চিনি না, তবে হ্যাঁ, একবার একটা বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল। কিন্তু কেন স্যার, কোনো সমস্যা? ওনার কোনো সমস্যা হয়নি। আসলে আপনার মতো সেম ঘটনাও তার বাড়িতে আজকে ঘটেছে। তিমির মাস্টারের বাড়ি থেকে আমরা আরো একজনের মৃতদেহ উদ্ধার করেছি একটু আগে। এই লাশটাও মিসেস রেবার মতো সেম একই প্যাটার্নে করে খুন করা হয়েছে। গলার কাছে সূক্ষ্ম একটা কাটা দাগ, আর তারপর কোমরের কাছ থেকে পা দুটো কেটে শরীর থেকে আলাদা করে ফেলার পর বাক্সবন্দি করে ফেলে রাখা ছিল। সেই অবস্থায় আমরা পেয়েছি। কি শুরু হলো এসব? প্রথমে আপনার বাড়িতে মিসেস রেবা, এখন আবার তিমির মাস্টারের বাড়িতে। আচ্ছা, আপনি একটিবার আসতে পারবেন? আমি আপনার মোবাইলে বাড়ির ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আপনি ঠিকানাটা মেসেজ করে দিন। কথাগুলো বলে সুমিত সাহেব ফোনটা কেটে দিল। সায়ন আবার ঘরে ঢুকে আলমারি খুলে একটা শার্ট বার করতেই রেহা ওকে প্রশ্ন করল, এত সকাল সকাল কে ফোন করেছিল? আর এত হন্তদন্ত হয়েই বা কোথায় যাচ্ছ তুমি? সায়ন আলমারি থেকে বার করার শার্টটা গায়ে গলিয়ে নিতে নিতে বলল, আমার একটা বন্ধু অসুস্থ, একটু এমার্জেন্সি গো, যাবো আর আসবো। তোমাকে কষ্ট করে জল খাবার বানাতে হবে না, আমি ফেরার সময় কিনে আনবো। রেহাকে কথাগুলো বলে সায়ন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ভোরের ঠান্ডা বাতাসে কেমন জানি শীত শীত করছে সায়নের। মেন রোডে গিয়ে একটা অটো দেখে অটোতে উঠে বসলেও সায়ন। আধা ঘন্টার পথ, বেশিক্ষণ সময় লাগলো না ঠিকানায় পৌঁছতে। সায়ন পৌঁছে দেখল তিমির মাস্টারের বাড়ির সামনে
দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা পুলিশের, অন্যটা লাশবাহী। সায়ন অটো থেকে নামতেই পাশ কাটিয়ে লাশবাহী গাড়িটা বাড়ির সামনে থেকে চলে গেল। সায়ন একবার ঘাড় ঘুরিয়ে গাড়িটাকে দেখে নিয়ে অটোর ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। ইন্সপেক্টর সুমিত জটলা বাঁধার লোকজনকে এতক্ষণ ধরে ইন্টারোগেট করছিলেন। ওকে ঢুকতে দেখে কথা থামিয়ে এগিয়ে এসে বললেন, ও এসেছেন আপনি? লাশটাকে এইমাত্র পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। কি যে শুরু হলো, প্রথমে আপনার বাড়িতে, তারপর আবার এই বাড়িতে। কিন্তু এইবারের খুনটা আরও বীভৎসভাবে করা হয়েছে। ফোনে আপনাকে অতটা ডিটেলসে বলতে পারিনি, মানে একবারে বিশ্রীভাবে কেটে কুটে নাড়ি ভুড়ি বার করে ফেলার পর বরফ দিয়ে বাক্সের ভেতরে জমিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে বরফ গলে যাওয়া শুরু করলে প্রথম দিকে আশেপাশের লোকজনরা ভেবেছে কোনো ইঁদুর মরেছে, কিন্তু ধীরে ধীরে গন্ধের মাত্রা তীব্র হতে থাকলে এলাকাবাসী খানিকটা আঁচ করতে পেরে থানায় কল করে আমাদেরকে জানালো। আমরা এসে দেখি বাড়ির সদর দরজায় তালা ঝুলছে। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি বীভৎস কাণ্ড। লাশটা পচে গিয়ে একেবারে গলে গিয়েছিল। উফ, ভাবতে পারছি না আর, মনে হতেই গায়ে কাটা দিয়ে উঠছে। মানুষ যে কতটা অমানুষ হলে এমন নৃশংসভাবে কোনো মানুষকে খুন করতে পারে, তা আজকের খুনটাকে না দেখলে আমার অজানাই থেকে যেত। এভাবে কোনো সাধারণ মানুষ কাউকে খুন করতে পারে না। খুনি নিশ্চয়ই ভারসাম্যহীন বা সাইকো টাইপের কেউ একজন হবে। এতক্ষণ ধরে চুপচাপ কথাগুলো শোনার পর সায়ন প্রশ্ন করল, কি আর করা যাবে স্যার? তবে এবারে কে খুন হয়েছে কিছু জানা যাচ্ছে? এবারে একটা মেয়ে খুন হয়েছে, তবে এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি। এখানকার সবাইকে মেয়েটার ছবি দেখানো হয়েছে, কিন্তু কেউই চিনতে পারছে না মেয়েটাকে। সম্ভবত অন্য এলাকার। আমি কি একবার দেখতে পারি? অবশ্যই, আমি লাশের ছবি তুলে রেখেছি মোবাইলে। ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলেই সুমিত সাহেব তার হাতে থাকা মোবাইলে ছবি বার করে সায়নের দিকে এগিয়ে ধরতে সায়ন চমকে উঠল। চোখগুলো এক মুহূর্তের জন্য বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল ওর। তোতলানো স্বরে সায়ন বলে উঠল, শুনোয় না, এটা তো শুনোয় না। সুমিত সাহেব হকচকে উঠে প্রশ্ন করলেন, আপনি চেনেন এই মেয়েকে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওর নাম শুনোয় না, আমার অফিস কলিগ। আপনার অফিস কলিগ? ঠিকমতো দেখে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনোয় না, আমার অফিস কলিগ। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। আমার বাড়িতেও বেশ কয়েকবার এসেছে, আমাদের সাথে আড্ডা দিত। ওয়েট, প্রথমে আপনার বাড়ির মিসেস রেবা খুন, তারপর আপনার অফিস কলিগ এই মেয়েটা। দুজন মানুষই আপনার পরিচিত, আর দুটো খুনি হওয়ার পর লাশগুলোকে বরফ করে বাক্সবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে। স্ট্রেঞ্জ। খুনি কি তাহলে আপনার পরিচিত কেউ? এটা আমি কিভাবে জানবো স্যার? কিন্তু কিন্তু মিসেস রেবার সাথে সুনয়নার খুন হওয়ার কি সম্পর্ক, সেটাই তো বুঝতে পারছি না। দুজন তো কেউ কাউকেই চিনতে পর্যন্ত না। মেয়েটার বাড়ির ঠিকানা জানেন? না স্যার, সুনয়না তো মফস্বলের মেয়ে, চাকরির সুবাদে শহরে থাকতো। হ্যাঁ হ্যাঁ, তবে রাত্রি বলতে পারবে। আবার এই রাত্রিকে? আমার আরেক অফিস কলিগ। সুনয়না আর রাত্রি, ওদের দুজনের বাড়ি পাশাপাশি।
রাত্রি নিশ্চয়ই সুনয়নার ব্যাপারে কিছু বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। দুজনের কথার মাঝে এবার মাঝবয়সী একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। লোকটার পরনে সাদা রঙের একটা ফতুয়া আর কালো ট্রাউজার, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মোটা ফ্রেমের একটা চশমা, পায়ে একজোড়া স্লিপার, বেশভূষায় সাধারণ একটা ছাপ। লোকটাকে দেখে খানিকটা বিধ্বস্তই লাগছে, তবে মনে হচ্ছে সত্য দৌড় প্রতিযোগিতা থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন উনি। ভদ্রলোককে দেখে সুমি সাহেব এগিয়ে যেতেই লোকটা তার পরিচয় দিলেন। ভদ্রলোকের নাম তিমির, এই বাড়িরই বাসিন্দা। ও, আপনি তাহলে তিমির মাস্টার। আপনার বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের কেউ কোনো খোঁজও দিতে পারছে না। কোথায় ছিলেন আপনি? সায়ন্তের হাতে থাকা জলের বোতলটা বাড়িয়ে দিল তিমির মাস্টারের দিকে, তারপর বলল, আগে জল খেয়ে নিজেকে ধাতস্থ করে নিন, তারপর না হয় ধীরে সুস্থে বলুন। ভদ্রলোক সায়নের এগিয়ে ধরা জলের বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে প্রায় পুরো বোতলটা এক নিঃশ্বাসে খালি করে ফেলার পর কিছুক্ষণ দম নিলেন। তারপর আশেপাশে একটাবার তাকিয়ে নিয়ে বললেন, আমার ভাইপোর বাড়িতে ছিলাম স্যার, আমি তো কিছুই জানি না। কোথায় সেটা? এই তো পাশের এলাকায়, মিনিট 20 মতন লাগে। কবে গিয়েছিলেন সেখানে? 5 দিন হলো স্যার। তা নিজের বাড়ি থাকতে এতদিন ভাইপোর বাড়িতে থাকার কারণটা একটু বলবেন? নাকি খুনের দায় অন্য কারোর ঘাড়ে চাপানোর ফোন দিয়ে এটা নীরবে কেটে পড়েছিলেন যাতে কারোর সন্দেহ না হয়? তিমির মাস্টারের সাদা গ্লাসের নিচে থাকা একজোড়া শান্ত চোখ যেন দপ করে উঠল। সুমি সাহেবের কথাগুলো তার শরীরে গিয়ে বিঁধেছে। তারপর মুহূর্তে মুখের ভাব শান্ত করে নিয়ে উনি বললেন, দেখুন স্যার, আপনি আইনের লোক দেখে যাকে তাকে শুধু সন্দেহের বশে অপরাধী তকমা দিয়ে বসবেন, এমন ধারণা করাটাও এরকম বোকামির ভিতরে পড়ে। আমার বাড়ি, আমি কয়দিন থাকবো না থাকবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একা মানুষ, কোনো পিছুটান নেই এখানে। আপন বলতে ওই একমাত্র আমার ভাইপোই আছে আমার। কয়েকদিন আগে ওর জন্মদিন ছিল, তাই ওর জন্মদিনে গিয়েছিলাম। পরে ওরা আসতে দেয়নি, তাই কটা দিন ওখানেই থেকে গিয়েছিলাম। আর তাছাড়া আমার স্কুলের কাছাকাছি হওয়াতে আমিও খুব একটা জোরাজুরি করিনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার অবর্তমানে কেউ একজন আপনার বাড়িতে একজনকে খুন করে রেখে গিয়েছে? এটা প্রমাণ করা আপনাদের কাজ। আপনি চাইলে আশপাশে মানুষজনদের থেকেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি 5 দিন বাড়িতেই ছিলাম না। আপনাদের কি মনে হয় আমি খুন করলে খুন করার পর সেই লাশটাকে অন্য কোথাও না রেখে নিজের বাড়িতেই রেখে দিতাম যাতে আমাকে সবাই সন্দেহ করে? এমন মূর্খামি কাজ কেউ করেছে আজ পর্যন্ত? আর আমি একজন স্কুল মাস্টার, মানুষের জীবন গড়ার দায়িত্ব আমার, নষ্ট করার নয়। আমি কেন কাউকে খুন করতে যাব? বেশ জোর দিয়ে বলছেন দেখছি। আচ্ছা, দেখা যাক আপনার এই যুক্তি কতক্ষণ টিকে থাকে।